নমস্কার। আমাদের আজকের গল্প শ্রী শুভম গুচ্ছাইতের লেখা আনুবিসের খিদে। আজকের গল্পটি মিশরীয় আংটির পরবর্তী অধ্যায়, তাই ঝটপট আগের গল্পটি শুনে নিন। গল্পের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং হ্যাঁ, আরেকটি কথা, আজ আপনাদের কাছে আমাদের একটা আর্জি আছে। গল্প ভালো হলে যেমন আপনারা আমাদের প্রশংসা করেছেন, ঠিক তেমনই আমাদের ভুলগুলোও আপনারা ধরিয়ে দিয়েছেন, আর তার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাই খুব শীঘ্রই আমরা একটা নতুন গোয়েন্দা সিরিজ আনতে চলেছি আপনাদের জন্য। তাই আপনাদের করতে হবে একটা ছোট্ট কাজ, আপনাদের পছন্দ গল্পগুলি একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে আমাদের গল্প শুনছেন, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন, এতে আমাদেরও ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। আচমকা অনিমেষের চোখ জ্বলেই নিভে গেল। তারপর ও আংটিটা টুকরো হয়ে যাওয়া দুটো খণ্ডের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর ওটাকে পকেটে পুরে নিয়ে ডাক্তারের দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা ডাক্তারবাবু, আমার বন্ধুকে কবে নিয়ে যেতে পারবো আমি? ডাক্তারবাবু অনিমেষকে আশ্বাস দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, এখন তোমার বন্ধু অনেকটাই সুস্থ। আজকের দিনটা হাসপাতালে থাক, কাল ওকে নিয়ে যেতে পারবে। অনিমেষ হাত জোর করে বলল, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারের রুম থেকে বেরিয়ে হাসপাতালের লন ধরে স্নেহাশিসের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই অনিমেষের মাথাটা ঘুরে যায়। ওর সঙ্গে সঙ্গে দেওয়াল ধরে পাশে দাঁড়িয়ে পড়ে। কি হলো হঠাৎ করে? মাথা ঘোরার সঠিক কারণ অনিমেষ বুঝতে পারল না। একটু সুস্থ বোধ করতে ও ধীরে ধীরে পা বাড়ালো স্নেহাশিসের ঘরের দিকে। ঢুকে দেখল স্নেহাশিস ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। স্যুপ খাওয়া শেষ করে এখনই বোধহয় শুয়েছে। বিরক্ত করাটা ঠিক হবে না, এই ভেবে যেই ও বাইরে বেরোতে যাবে অমনি স্নেহাশিস ডেকে উঠল, অনিমেষ, এই কোথায় যাচ্ছিস? তখন তো ভালো করে কথাই হলো না, হঠাৎ করেই দৌড়ে চলে গেলি। এবার বল তো কি হয়েছে? আমি এখানে কিভাবে? সব বলবো, আগে তুই সুস্থ হয়ে বাড়ি চল। কবে বাড়ি যাবো ভাই? আজই চল, আমার আর এখানে ভালো লাগছে না। আজকের দিনটা তোকে যাই হোক করে এখানেই থাকতে হবে ভাই। আচ্ছা অনিমেষ, মা কেমন আছে? অনিমেষ স্নেহাশিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর মা ভালো আছে, আমি সব বলে দিয়েছি, তুই চিন্তা করিস না। তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর মাকে জানানোই হয়নি যে খুব ভুল হয়ে গেছে। অনিমেষ ফোন করল স্নেহাশিসের মাকে। বার দুয়েক রিং হওয়ার পর একটা ভারাক্রান্ত গলার স্বর ভেসে এলো ফোনের ওপার থেকে। হ্যালো। হ্যাঁ কাকিমা, হ্যাঁ স্নেহাশিস ভালো আছে, হ্যাঁ ওর জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু বললেন ওর কালই ছুটি হয়ে যাবে। স্নেহাশিসের মা কথাটা শুনেই আনন্দে প্রায় কেঁদেই ফেললেন। তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো বাবা, তোমার ঋণ কিভাবে শোধ করব জানি না। আরে কাকিমা, আমি তোমার ছেলের মতন, এখানে ঋণ আসছে কোথা থেকে? আচ্ছা আমি এখন রাখলাম, ঠিক আছে? আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। এই বলে অনিমেষ রেখে দেয় ফোনটা। তারপর হঠাৎই হাসপাতালের বেঞ্চে ধপ করে বসে পড়ে। মাথাটা আবার ঘুরছে, এবার একটু ব্যথাও করছে সাথে। অনিমেষ মনে মনে ভাবল, হয়তো ঘুম হয়নি বলে এমনটা হচ্ছে, ঘুম হলে সবটা ঠিক হয়ে যাবে।
তাই খুব একটা বেশি গুরুত্ব দিল না অনিমেষ। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এদিকে অনিমেষের বেশ খিদেও পেয়ে গেছে। স্নেহাশিসকে খেতে দেওয়া হয়েছে কিনা তা দেখার জন্য ও রুমের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল ওকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু খাবার একদিকে পড়ে আছে আর স্নেহাশিস অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে আছে। অনিমেষ একটু চিন্তিত মুখে ভিতরে ঢুকে একটা টুল টেনে নিয়ে ওর বেডের পাশে বসে জিজ্ঞেস করল, কিরে, কি ব্যাপার? তুই খাসনি কেন? আর কি ভাবছিস এত? স্নেহাশিস বিরক্ত ভরা সুরে বলল, দূর, ভালো লাগছে না, বাড়ি যাব। কতদিন মায়ের হাতে রান্না খাইনি বলতো। এইসব এই হাসপাতালে খাবার একদম ভালো লাগছে না, বিচ্ছিরি যত সব। অনিমেষ হেসে উঠে বলল, আরে কতদিন বা খেলি? এই তো মাত্র একদিন। স্নেহাশিস অনিমেষকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওই একই হলো, ওই একদিনই আমার কাছে অনেক দিন। এগুলো মুখে দেওয়া যায় নাকি? আচ্ছা, তুই খেয়েছিস তো? অনিমেষ মলিন হাসি হেসে বলল, আরে এই তো মাত্র আজকের দিনটা, কাল থেকে তো আবার মায়ের হাতে রান্না খাবি। নে চটপট খেয়ে নে দেখি। আমিও খেতে যাব, আমারও এখনো খাওয়া হয়নি। অনিমেষের এখনো খাওয়া হয়নি শুনে স্নেহাশিস ভীষণ রেগে গেল। অনেক করেছিস, এবার নিজের শরীরটাও দেখ। যা তুই, আমি খেয়ে নিচ্ছি। অনিমেষ হুম বলে চলে গেল খেতে। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে অনিমেষ এলো দেখা করতে। এসে দেখল স্নেহাশিস খেয়ে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। অনিমেষ সহাস্যে স্নেহাশিসের কাছে গিয়ে বলল, আর হ্যাঁ শোন, আজ রাতে আমি আছি, দরকার পড়লে ডাকিস আমায়। কাল তোকে একেবারে নিয়েই বাড়ি ফিরব। এখন তুই বিশ্রাম নে। কথাটা শুনে স্নেহাশিস একটু গাইগুই করলেও অনিমেষ খুব একটা পাত্তা দিল না। প্রিয় বন্ধু বলে কথা, তার উপর মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে, তাই কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয় সে। বাইরে বেরিয়ে বিশ্রাম ঘরে একটা চেয়ারে বসে শরীরটাকে খানিকটা এলিয়ে দিল সে। অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে এখন। একটু ঘুম দরকার তার। চোখ বুঝল, প্রায় ঘুম এসে গেছে চোখে। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। ভ্রু কুঁচকে হাত ঘড়ির দিকে তাকিয়ে ভাবল, আরে এই দুপুরে আবার কে? উফ, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। বিরক্তিকর মুখে পকেট থেকে ফোনটা বের করল অনিমেষ। স্ক্রিনে তাকিয়ে দেখে ভবতোষ বাবু। হ্যালো। ওপার থেকে ভবতোষ বাবুর গম্ভীর ভারী আওয়াজ শুনতে পেল সে। আচ্ছা, আর কোনো ভয় নেই তো? না না, এখন কোনো ভয় নেই। আর স্নেহাশিসও এখন ভালো আছে। আর আর আংটিটা? হ্যাঁ, ওটা ভেঙে গেছে, কিন্তু 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 কি? খুলে বলো অনিমেষ। অনিমেষ কিছু একটা বলতে যাবে, কিন্তু আচমকাই ফোনটা আপনা হতেই কেটে গেল। তারপর আর কিছুতেই ফোন গেল না। অনিমেষ ভালো করে লক্ষ্য করল ফোনে নেটওয়ার্কই চলে গেছে। একটু অবাক হলেও তেমন গুরুত্ব দিল না, কারণ হাসপাতালে প্রায় এই রকম হয়ে থাকে। সমস্ত ভাবনা চিন্তা ঝেড়ে চোখ বন্ধ করল সে। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ একটা খস খস শব্দ কানে আসতেই চমকে ওঠে অনিমেষ। চেয়ারে সতর্কভাবে উঠে বসেও প্রবল ঘুম জড়ানো চোখে ও প্রথমটা কিছুই বুঝতে পারেনি। এতটাই ঘুম যে চোখ খুলছে না। মনে হচ্ছিল
চোখের পাতা কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। অনিমেষ চোখ কচলে ভালো করে উঠে বসেই চমকে গেল। এ কি, এসব কি? কোথায় সে? এই তো কিছুক্ষণ আগে অবধি ও হাসপাতালের বিশ্রাম ঘরে ছিল, কিন্তু এখন ও কোথায়? চারিদিক কেমন যেন ধোঁয়া ধোঁয়া। হাসপাতালে আগুন লাগলো নাকি? স্নেহাশিসের জন্য ভয়ে আতঙ্কে ওর গলা শুকিয়ে গেল। তার ফের বিপদ, ওকে বাঁচাতেই হবে। চেয়ার ছেড়ে যেই উঠতে যাবে, ঠিক তখনই একটা গুরু গম্ভীর আওয়াজ ভেসে এলো কানে। চোখের সামনে সব কিছু ঝাপসা। সেই ঝাপসা দৃষ্টিতে ও বোঝার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। এদিকে ওর শরীর চেয়ারের সাথে আটকে গেছে, ও উঠতে পারছে না। অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এ কোন বিপদে পড়ল সে? গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে এক ফোঁটা শব্দ পর্যন্ত বেরোচ্ছে না। হঠাৎ করেই কানটা কেমন যেন তালা লেগে গেছে তার, কিছু শুনতে পারছে না। আর ঠিক তখনই অনিমেষ লক্ষ্য করল ওর সামনে ঠিক 10 হাত দূরে ধোঁয়ার কুণ্ডলির মধ্যে একটা ছায়া মূর্তি, যার মুখ বা শরীর কিছুই বোঝা যাচ্ছে না। কেবল বোঝা যাচ্ছে সেই আবজা ছায়ামূর্তি খুব ধীর গতিতে ওর দিকে এগিয়ে আসছে, 1 পা 2 পা করে। এইভাবে ছায়ামূর্তি অনিমেষের খুব কাছে চলে এলো, মাত্র 5 হাত তার দূরত্ব। অনিমেষের চোখ বিস্ফারিত, শির দাঁড়া দিয়ে চলে গেল হিম রক্তের স্রোত। শরীরটা বার কয়েক থর থরিয়ে কেঁপে ওঠার পর অনিমেষের মুখ থেকে কেবল গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। তারপর সব অন্ধকার। কতটা সময় কেটে গেছে অনিমেষ জানে না। চারপাশের চেঁচামেচিতে সম্বিত ফিরে পায় সে। জ্ঞান ফিরতে ও ধীরে ধীরে চোখ মেলে চাইল। দেখল কয়েকজন লোক ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ওর দিকে তাকিয়ে আছে, আবার কেউ কেউ নিজেদের মধ্যে কিছু কথা বলছে। এমন সময় একজন সাদা পোশাক পরা লোক সেই ভিড় ঠেলে ঢুকে অনিমেষের কবজি ধরে রাখলেন মিনিট খানেক। তারপর সেই চেঁচামেচি থেকে একটা কণ্ঠস্বর অনিমেষের চেতনা হঠাৎ জাগ্রত করে তুলল। অনিমেষ বাবু, অনিমেষ বাবু, আপনি ঠিক আছেন? মাথা ঘুরে গেছিল কি? অনিমেষ ধীরে ধীরে উঠে বসল মেঝে থেকে। কয়েকটা লোক ওকে সাহায্য করল। সেই ডাক্তারবাবু ওর পাশেই ছিল। চেয়ারে বসার পর ডাক্তারবাবুর দিকে ফিরল অনিমেষ। কি হয়েছে আপনার? মাথা ঘুরে গেছিল? অনিমেষ অনেকক্ষণ ধরে চেষ্টা করল, কিন্তু তার কিচ্ছু মনে পড়ছিল না। তাই কি বলবে বুঝতে না পেরে খালি মাথা নেড়ে সায় দিল। তারপর ডাক্তারের ইশারায় ওকে নিয়ে যাওয়া হলো একটা রুমে। বিছানার ওপর বসানো হলো তাকে। ফের ওকে একটা ওষুধ দিয়ে ডাক্তারবাবু বললেন, এখানে কিছুক্ষণ শুয়ে থাকুন, ঠিক হয়ে যাবে। অনিমেষের মাথায় কিচ্ছু ঢুকছিল না। মাথাটা কেবল ঝিমঝিম করে যাচ্ছে। কোনো কথা খুঁজে না পেয়ে ভ্যাবলার মতন তাকিয়ে রইল ডাক্তারের দিকে। কি হচ্ছে, কেন হচ্ছে? মনে হচ্ছিল ও যেন কোনো ঘোরের মধ্যে আছে। ডাক্তার চলে যাওয়ার পর ও বিছানায় শুয়ে চোখ বুঝল। ঘোর কাটতে লাগলো প্রায় 2 ঘন্টা। দুপুর গড়িয়ে গেছে। সময় এখন বিকেল 5টা। আচমকাই অনিমেষ ধর্মড়িয়ে উঠে বসল বিছানায়। তাকিয়ে দেখল ও একটা আলাদা রুমের মধ্যে আছে। সেই রুমে যাবতীয় চিকিৎসার সরঞ্জাম, আর একপাশে একটা বেড, যেখানে ও এতক্ষণ ধরে শুয়েছিল। দেওয়ালে টাঙানো গোটা 3 অ্যাপ্রন। এমন সময় একজন নার্স ভিতরে ঢুকে এগিয়ে গেল একটা আলমারির দিকে।
নার্সটি অনিমেষকে খেয়াল না করলেও অনিমেষ নার্সটাকে দেখে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে এগিয়ে গেল তার দিকে। শুনছেন? আচমকা পেছন থেকে আওয়াজ শুনে নার্সটি চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে বলল, আরে আপনি উঠছেন কেন? শুয়ে থাকুন। অনিমেষ ঢোক গিলে বলল, আমি আমি এখানে কি করে? কি হয়েছিল আমার? নার্সটি ব্রুকুচকে অনিমেষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, কেন আপনি জানেন না? আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন তো, মুখ থেকে গোকানির শব্দ বেরোচ্ছিল। তাই দেখে কয়েকজন লোক ভয় পেয়ে ডাক্তারকে খবর দেয়। তখন ডাক্তারবাবু আপনাকে এখানে এনে ওষুধ দেন। সব শুনে অনিমেষ অবাক হয়ে তাকালো নার্সটির দিকে। তারপর ধন্যবাদ বলে চলে গেল বিছানায়। নার্সটিও তারপর ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষ ভ্রু কুঁচকে ধপ করে বসে পড়ল বিছানায়। ওর মাথার মধ্যে তখন ঘুরছে অনেক রকম চিন্তা। অনিমেষ বেশ জোর দিয়ে ভাবার চেষ্টা করল ঠিক কি কি হয়েছে তার সাথে, কিন্তু কিছুতেই কোনো কিছু মনে পড়ল না। অনেক চেষ্টার পরেও যখন কোনো লাভ হলো না, তখন অনিমেষ একটা দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে দিল। তারপর ওই ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত। বিকেল গড়িয়ে রাত হলো। অনিমেষের সাথে আর তেমন কোনো অলৌকিক ব্যাপার ঘটেনি। এর মাঝে ও একবার গিয়ে স্নেহাশিসের সাথে দেখা করে এসেছে। স্নেহাশিসকে আরও বেশি সুস্থ লাগছিল আগের চেয়ে, অনেক বেশি চনমনে। অনিমেষ যাওয়ার আগে স্নেহাশিসকে বলে গেছিল, তাহলে কাল একদম সকাল সকাল বেরিয়ে যাব। স্নেহাশিস হেসে মাথা নাড়িয়েছিল। অনিমেষ চলে যাওয়ার পর সে আনমনেই তার ডান হাতের দিকে তাকালো। হঠাৎই ডান হাতের মধ্যমাতে একটা দাগ চোখে পড়ল। খুব ভালো করে বোঝার জন্য ডান হাতটা মুখের সামনে নিয়ে এলো সে। আংটি পরার মতো একটা দাগ। আংটি, কি একটা কথা যেন তার মাথায় আসছিল, কিন্তু কেউ যেন মনে করতে বাধা দিচ্ছে। মনে হচ্ছে একটা পুরো অধ্যায় কেউ স্নেহাশিসের মন থেকে একদম মুছে দিয়েছে। হতাশ হয়ে মনে মনে বলল, হ্যাঁ, একমাত্র অনিমেষই সাহায্য করতে পারবে, ওকেই জিজ্ঞেস করতে হবে। বারান্দা থেকে বিশ্রাম ঘরের দিকে এগিয়ে গেল অনিমেষ। রাতটা ভালোই ভালোই কাটলে হয়, মনে মনে ভগবানকে একবার স্মরণ করল সে। রাত 11:40। আচমকাই ঘুম ভেঙে গেল তার। না, কোনো বাজে স্বপ্ন বা আওয়াজ সে শোনেনি, এমনিই ভেঙে গেল। অনিমেষ চেয়ার ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। দেখল এই ফ্লোরের কিছু কিছু রুমে লাইট জ্বলছে, আবার বারান্দার কিছু অংশে লাইট অফ, সবাই ঘুমোচ্ছে। তবে একজন দুজন লোককে দেখল বাথরুমে যেতে। একজন ডাক্তার ও নার্সকে দেখল এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকতে। না, হাসপাতাল সম্পূর্ণ ঘুমায়নি, আর এটাই তো স্বাভাবিক। পকেট থেকে ফোনটা বের করল সে। নেটওয়ার্ক নেই। হাসপাতালে এত নেটওয়ার্কের অসুবিধা কিছু বলার নেই। অনিমেষ বাথরুমের দিকে এগোলো। বাথরুমের দিকে একটাই লাইট জ্বলছে, বাকি পথটা অন্ধকার, তবে ঘুটঘুটে নয়। কোথাও নাইট বাল্ব, কোথাও জিরো পাওয়ারের বাল্বও আছে। বাথরুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে অনিমেষ এগোতে থাকলো বিশ্রাম ঘরের দিকে। রাতে হাসপাতালটা কেমন যেন নিঝুম আর শান্ত হয়ে গেছে। তবে মাঝে মাঝে একজন দুজনের গলার আওয়াজ ছাড়া
আর কোনো কিছুই কানে আসছে না। কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটা রুমের দিকে তাকিয়ে অনিমেষের চোখ আটকে গেল। রুমের দরজাটা একটু ফাঁক হয়ে আছে। সেই ফাঁকের ভিতর থেকে একটা ক্ষীণ নীল আলো বেরিয়ে আসছে বাইরে। অনিমেষ ভাবল, পেশেন্টের রুমের থেকে আবার নীল আলো কেন বেরোচ্ছে? তাই কৌতূহল দমন করতে না পেরে অনিমেষ এগিয়ে গেল রুমটার দিকে। দরজার ফাঁকা অংশে চোখ রাখল সে। দেখল ভিতরটা কেমন ঘোলাটে, ধোঁয়া ধোঁয়া। সেই ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে নীল আলো নিঃসৃত হচ্ছে। ভয়টা আবার এসে বসল অনিমেষের ঘাড়ে। ঠিক এমন সময় অনিমেষের কানে গেল অদ্ভুত একটা শব্দ। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল সে। আরে, এ তো তারই নাম। কেউ অত্যন্ত সরু আর মিহি গলায় অনিমেষকে ডাকছে। অনিমেষ অবাক হয়ে গেল। বিদ্যুতের গতিতে কতগুলো চিন্তা অনিমেষের মাথায় খেলে গেল। এরকম মিহি সূক্ষ্ম গলা কার হতে পারে, আর কেই বা তাকে ডাকছে? অনেকগুলো উত্তরবিহীন প্রশ্নে তার মাথা ফের গুলে উঠল। ডাকটা আশ্চর্য রকমের, স্বাভাবিক নয়। সেই ডাকের মধ্যে অদ্ভুত একটা জোর আছে, যা অনিমেষকে ধীরে ধীরে বশ করে নিল। অনিমেষ দরজার কাছে কান পেতে এক মনে সেই ডাক শুনতে লাগলো। এটা স্পষ্টই ছিল যে অনিমেষকে কেউ হিপনোটাইজ করেছে। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। দরজা ঠেলে ভেতরে ঢুকল অনিমেষ। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তীব্র নীল আলোতে চোখ প্রায় ঝলসে গেল তার। হাত চোখের সামনে রেখে আলোকে আটকানোর চেষ্টা করল, কিন্তু পুরোপুরি সফল সে হতে পারল না। আলোর তীব্রতা ছিল ভীষণ। কোনো এক অদৃশ্য শক্তিমান উৎস হতে সেই আলো নির্গত হচ্ছিল, আর সেখান থেকেই ভেসে আসছিল সেই অচেনা অজানা একটানা মিহি সুর। আচমকাই অনিমেষ লক্ষ্য করল আলোর তীব্রতা একটু কমে গেল যেন। ও ধীরে ধীরে চোখের সামনে থেকে হাত সরালো। তারপর আস্তে আস্তে তাকালো সামনের দিকে। হাতের রোমগুলো যেন এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। হাত পা অবশ হতে শুরু করেছে। চিৎকার করার মতন শক্তিও যেন সে হারিয়ে ফেলল। ওর সামনে এখন সকালের দেখা সেই ছায়া মূর্তি, কিন্তু তার রূপ এখন স্পষ্ট নয়, কারণ চারিদিকে ধোঁয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল। আচমকা অনিমেষ দেখল সেই ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে অনেক রকমের ছায়া মূর্তি তৈরি করতে লাগলো। কিন্তু সেই নীল আলোর সামনে দাঁড়ানো ছায়া মূর্তিটা এখনো অবিচল। সেই আলো আঁধারি আর ধোঁয়ার মধ্যেও অনিমেষ চেষ্টা করছিল সেই ছায়া মূর্তিকে ভালো করে দেখার, কিন্তু মুখটা কিছুতেই অনিমেষের কাছে স্পষ্ট হলো না। দেখতে পেল কেবল একটা বর্ষার মতন লম্বা অস্ত্র, আর নিচের দিকে রঙিন অঙ্গবস্ত্র। হঠাৎই চোখটা কেমন ঝাপসা হয়ে এলো অনিমেষের। প্রশ্বাস ধীরে ধীরে কমতে শুরু করলো তার। মাথা ঝিমঝিম করে উঠল। তারপর একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে যেতেই মাথা ঘুরে গেল তার।
কতক্ষণ ওইভাবে পড়েছিল সে জানে না। আচমকা ফোনের তীব্র আওয়াজ কানে যেতেই সম্বিত ফিরে আসে অনিমেষের। অনিমেষ মাথা ধরে উঠে বসল। এখনো ঝিমঝিম করছে মাথাটা। ভালো করে চোখ কচলে চারদিকটা দেখল অনিমেষ। ও একটা স্টোর রুমের মধ্যে নোংরা ধুলো জমা মেঝেতে পড়ে আছে। নোংরা ছেড়ে উঠে দাঁড়ালো। ফোনটা তখনও বাজছে। ফোনটা হাতে নিয়েই চমকে উঠল। ভয় ও আতঙ্কে অনিমেষের ফোনটা হাত থেকে ছিটকে পড়ে গেল মেঝেতে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে। তার ফোনে এখন নেটওয়ার্কই নেই, তা সত্ত্বেও ফোন বাজছে। চিৎকার করে উঠল ভয়ে। ফোনটা হাতে নিয়ে দৌড় দিল দরজার দিকে। এক ঝটকায় খুলে ফেলল দরজা। কিন্তু অদৃষ্টে বোধহয় অন্য কিছু লেখা ছিল। অনিমেষ এখন ধাঁধায়। ও এখনো বুঝতে পারছে না যে কেন ওর সাথে এইরকম ঘটছে। স্নেহাশিসকে বাঁচানোর ফল নাকি অন্য কিছু। হঠাৎ করে থাইয়ের কাছে উষ্ণতা অনুভব করল। বেশ অবাক হয়ে তাকালো প্যান্টের ডান পকেটের দিকে। প্যান্টের পকেট থেকে বেরিয়ে আসছে লাল রঙের তীব্র আভা। কিসের আলো এটা? আলোর তীব্রতা এতটাই বেশি যে তার পায়ে উষ্ণতা অনুভব করাচ্ছে। ভয়ে ভয়ে পকেটে হাত দিল সে। তারপর পকেট থেকে জিনিসটা বের করে নিজের চোখের সামনে মেলে ধরল। আর তারপরেই ঘটে গেল এক অবিশ্বাস্য ও চরম অলৌকিক ঘটনা, যা অনিমেষ জীবনে কখনো আশাও করেনি। কারণ অনিমেষ বরাবরই এইসবে খুব একটা বিশ্বাস করত না। তাই আজ যা দেখল তাতে তার রক্ত জল ও হাড় হিম হয়ে গেল। চারিদিকের পরিবেশ এক লহমায় পরিবর্তিত হয়ে গেল। হাসপাতালটা হঠাৎ করে কর্পূরের মতো উবে গেল। অনিমেষ এসে গেছে এক গভীর অন্ধকারময় জগতে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অনিমেষ দেখল হাত সম্পূর্ণ খালি, ওর কিছু নেই। এমন সময় তীব্র এক ঝড় উঠল সেই অন্ধকারের মধ্যেই। অনিমেষ সেই অন্ধকারের মধ্যেও অনুভব করলো এই ঝড় সাধারণ নয়। এই ঝড়ে ধুলোবালি নেই, আছে কেবল ধোঁয়া আর ঘন ধোঁয়া আর তীব্র উৎকট গন্ধ। অনিমেষের গা গুলিয়ে উঠল। এ কোথায় এসে হাজির হলো সে? অনিমেষ ধীরে ধীরে এগোতে লাগলো ঘন অন্ধকার হাতড়ে। এমন সময় একটা কঠিন জিনিসে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। সে দেখল সেই অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসছে একটা নীল তীব্র আভা, যেটা সে এর আগেও দেখেছে। আলোর তীব্রতা ছিল ভয়ঙ্কর, চোখ ধাঁধিয়ে দেয় পুরো। আবার আবার সেই শব্দটা ভেসে আসছে। অনিমেষ বেশ মন দিয়ে শুনল সেটা। অনিমেষ, অনিমেষ, এসো, এসো, আমার ক্ষুধা নিবারণ করো অনিমেষ, আমার ক্ষুধা নিবারণ করো অনিমেষ। ঝিঝি পোকার ডাকের মতো সেই সুর একটানা বেজেই যাচ্ছে। অনিমেষের মাথায় তীব্র যন্ত্রণা হতে শুরু করেছে। হাঁটু কাঁপছে, ও চলার ন্যূনতম শক্তি অবধি নেই। আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। জ্ঞান যখন ওর ভাঙল, দেখল হাসপাতালের একটা রুমেই ও শুয়ে আছে। মাথায় এখনো একটু আদ্রু ব্যথা রয়েছে। হাত তুলতে গিয়েও বাঁধা পেল। ভীষণ ব্যথা হাতে। অনিমেষ জোরে চিৎকার করে ডাকল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, নার্স, কেউ শুনছেন? ডাক্তারবাবু,
কেউ আছেন? ঠিক সেই সময় ওই রুমের পাশ দিয়ে একজন নার্স হেঁটে যাচ্ছিলেন। অনিমেষের ডাকাডাকি শুনে রুমের ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত চিৎকার করছেন কেন? এটা তো হাসপাতাল নাকি? অনিমেষ নিজের ভুল বুঝতে পেরে বলল, ও সরি, কিন্তু আমি এখানে এই অবস্থায় কিভাবে এলাম? আর আর আমার হাতে এত ব্যথা কেন? নার্সটি বললেন, তা তো বলতে পারবো না, তবে আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি। আপনার যা বলার আপনি বলে নেবেন। শান্ত হয়ে বসুন, চিৎকার করার কোনো দরকার নেই, আমি ডেকে আনছি। অনিমেষ নিজের ভুলের জন্য ভীষণভাবে লজ্জিত বোধ করল, কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তাই ছিল না অনিমেষের কাছে। মিনিট 15 পর একজন ডাক্তার ঢুকলেন। অনিমেষ দেখল সেই চেনা ডাক্তার নয়, ইনি অন্য একজন। কেমন আছেন? শুনলাম আপনি নাকি বেশ চিৎকার জুড়েছেন। অনিমেষ লজ্জিতভাবে বলল, না 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 ডাক্তারবাবু, তেমন কোনো ব্যাপার নয়। আসলে আমি এখানে কিভাবে এলাম? ডাক্তারবাবু চোখ গোল গোল করে বললেন, আপনি কি মদ্যপান করেন? কই না তো, একদমই নয়। কিন্তু কেন? ডাক্তারবাবু ভ্রু কুঁচকে অনিমেষের দিকে তাকিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় বললেন, তবে আপনি ওই বাথরুমের কাছে লনের মেঝেতে শুয়ে হাত পা ছুড়ছিলেন কেন? অনিমেষ আকাশ থেকে পড়ল, ওর মুখ হাঁ হয়ে গেছে। এইসব কি বলছে ডাক্তার? ওর তো কিছুই মনে নেই। আচ্ছা, ও কি কোনো মস্তিষ্কের অসুখে ভুগছে? এর চূড়ান্ত পর্যায়ে ও পাগল হয়ে যাবে না তো? এমন সময় ডাক্তারবাবু বললেন, একজন নার্স ব্যাপারটা দেখে আমায় জানান, তারপর আপনাকে তুলে এনে এখানে রাখি। কিন্তু তাও আপনি ভুল বকা থামাননি, তাই বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশনটা আপনাকে দিতে হয়। আর হাতের ব্যথাটা ওটার জন্যে। এইটুকু বলার পর আরো কিছু বলতে যাবেন, কিন্তু মাঝখানে ছেদ পড়ল। একজন নার্স এসেছে ডাক্তারবাবুকে ডাকতে। ডাক্তার চলে যাওয়ার পর অনিমেষ মিনিট খানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকলো বেডে। এমন সময় হঠাৎ স্নেহাশিসের কথা মনে পড়ল তার। হ্যাঁ, আজই তো ওকে বাড়ি নিয়ে যেতে হবে। অনিমেষ কোনো রকমে কষ্ট করে নামলো বেড থেকে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল স্নেহাশিসের ঘরের দিকে। পর্দা সরিয়ে ভেতরে ঢুকল সে। স্নেহাশিসকে দেখে সে অবাক। স্নেহাশিস জামা কাপড় পরে একদম তৈরি। অনিমেষকে দেখে একগাল হেসে বলল, কিরে চল, আর কতক্ষণ আটকে রাখবি বলতো? অনিমেষও হেসে ফেলল স্নেহাশিসের কথা শুনে। বড্ড ছেলে মানুষ সে। অনিমেষ বলল, হ্যাঁ চল, তার আগে ডাক্তারের সাথে একটু কথা বলে নিই। সব ওষুধগুলো ঠিকভাবে বুঝে নিতে হবে, কোনটা কখন খেতে হবে। তারপর অনিমেষ আর স্নেহাশিস দুজনেই এসে উপস্থিত হলো ডাক্তারের কাছে। সব কিছু বুঝে নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। অনিমেষ ট্যাক্সিতে ওঠার আগেই স্নেহাশিসের মাকে ফোন করে দেয়। প্রায় 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেল ওরা। ঘরের মধ্যে পা দিতেই একটা অপার শান্তি অনুভব করল স্নেহাশিস। আর এইদিকে ডাক্তার অনিমেষ আজ ভয়ে আতঙ্কে জর্জরিত। সারাক্ষণ এমনকি ট্যাক্সিতে বসেও তার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, এসব কি হচ্ছে আমার সাথে, আর কেনই বা এমন হচ্ছে? কিন্তু
মনের ভিতর থেকে কোনো সদুত্তরও খুঁজে পেল না। মাথার ভিতর মনে হচ্ছিল সমস্ত নার্ভ ধীরে ধীরে জট পাকিয়ে যাচ্ছে। বিজ্ঞান মনস্ক মনের কাছে যার কোনো উত্তরই নেই। অনিমেষ নিজেকে অনেক বোঝালো যে এগুলো সব ওর মনের ভুল, বিশ্রাম না করার কারণেই এমনটা হয়েছে। কিন্তু মন মানতে চাইল না। স্নেহাশিসকে বাড়ি পৌঁছে দিয়েই দ্রুত বাড়ির পথে রওনা দিল সে। স্নেহাশিসের মা, এমনকি স্নেহাশিসও অনেকবার বলল খেয়ে যেতে, কিন্তু অনিমেষ কারোর কথাই শুনল না। ঝড়ের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। তবে গাড়িতে যেতে যেতে ও একটা কাজ করেছিল, কিন্তু ওই কাজটা ভুল না ঠিক তা অনিমেষ জানত না। অনিমেষ পকেট থেকে 2 টুকরো হয়ে যাওয়া আংটিটা বের করে গাড়ি থেকে বাইরে যতটা দূরে সম্ভব সমস্ত শক্তি প্রয়োগ করে ছুঁড়ে দিয়েছিল। বাড়ি পৌঁছে দ্রুত স্নানের ঘরে ঢুকল। তারপর শাওয়ার চালু করে তার নিচে দাঁড়িয়ে থাকলো অনিমেষ। জলটা ভালো লাগছে ওর। মনটা আস্তে আস্তে কেমন যেন শান্ত করে দিচ্ছে। সব ভাবনা, সমস্ত টেনশন ধীরে ধীরে লোপ পেতে শুরু করেছে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। স্নান শেষে এসে বসল ড্রয়িং রুমে। খিদে পেট চুঁই চুঁই করছে। অনিমেষ একাই থাকে বাড়িতে, বাবা মা কেউ নেই। জন্মের আগেই বাবা মারা যান। মায়ের কাছে মানুষ, কিন্তু বছর 2 হলো তিনিও গত হয়েছেন। অনিমেষ বিয়ে করেনি। কেউ ওকে বিয়ের কথা জিজ্ঞেস করলে ও হেসে বলতো, রোগী আমায় ছাড়ে না, তার উপর আবার বউ, থাক বাবা। অনিমেষ মাথা চুলকে একটা উপায় বের করল। ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করে। মাত্র 10 সেকেন্ডের মতো কথা বলল সে। তার ঠিক মিনিট 5 মধ্যেই অনিমেষের জন্য খাবার এসে হাজির। খাবার দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অনিমেষ রাজুকে বলল দুপুরের খাবারটাও যেন পাঠিয়ে দেয়। রাজু ওর বাড়ির ঠিক নিচের একটা ফাস্ট ফুডের দোকানে কাজ করে। সেই ডিমের টোস্ট, কলা আর মিষ্টি দিয়ে গেল। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:50 বাজে। অনিমেষ জলদি পেট পুজো করে ঠিক করলো একটু জিরিয়ে নেবে, কারণ গত 2 দিনে ও চোখের পাতা এক করতে পারেনি। তাকে খুব দ্রুত সাধারণ জীবনে ফিরতেই হবে, কারণ সে ডাক্তার। বেডরুমে ঢুকে ফ্যানটা চালিয়ে বিছানায় গা এলিয়ে দিল। সারা শরীরে ক্লান্তি এক নিমেষে নেমে এলো চোখের উপর। কয়েক মুহূর্তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। ঘুম ভাঙল রাজুর ডাকাডাকিতে। ধড়মড়িয়ে উঠে বসে অনিমেষ। রাজু তখনও ডেকে যাচ্ছে ওকে। দ্রুত বিছানা থেকে নেমে বাইরে এসে দরজা খুলে দেয়। রাজু অবাক হয়ে বলে, অনিমেষ দা, তুমি কি ঘুমোচ্ছিলে? অনিমেষ হেসে উত্তর দেয়, আরে ওই আর কি, একটু চোখ লেগে গিয়েছিল। রাজু বলল, তুমি তো এই সময় ঘুমাও না, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? অনিমেষ মাথা নেড়ে সব ঠিক আছে জানালো। রাজুর থেকে খাবার নিয়ে টেবিলে রাখে। তারপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 12:30 বাজে। অনিমেষ নিজেও অবাক হয়ে যায়। এক টানাও ঘুমিয়েছে, তাই শরীরটা বেশ ঝরঝরে লাগছে। এক নিমেষের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা উধাও হয়ে গেছে তার। সত্যি ঘুমটা বেশ দরকার ছিল। খাবার টেবিলে বসে স্নেহাশিসকে একটা ফোন করে সে। স্নেহাশিস ফোন তুলে বলল, হ্যাঁ বল। বলছি বাড়ি ঠিকঠাক পৌঁছেছিস তো? মা এতবার বললো, খেয়েও গেলি না বল। অনিমেষ ঠিক কি বলবে বুঝতে না পেরে বলল, আরে আসলে শরীরটা টানছিল না তাই। তা তুই ভালো আছিস তো?
আর কোনো অসুবিধা হয়নি তো? আরে না রে, সব ঠিক আছে। সময় পেলে আসবি কিন্তু, মা অনেক করে বলছে। হ্যাঁ রে, যাব। ফোন রেখে অনিমেষ খাওয়াতে মন দেয়। তারপর খাওয়া শেষ করে এসে বসে ড্রয়িং রুমে। বুকশেলফ থেকে একটা বই টেনে নিয়ে পড়ায় মন দেয় সে। বই পড়তে পড়তে কখন যে সে আবার ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারে না। হাতে ধরা বইটা সশব্দে মাটিতে পড়তেই ঘুম ভেঙে যায় তার। তারপর মাটিতে পড়ে যাওয়া বইটা তুলে টেবিলে রাখে, ফের সোফাতে গা এলিয়ে দেয়। মিনিট 5 পর হঠাৎ ওর মনে হলো ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ঘরে আছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছিল সেটা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপর বাড়ির সব জায়গা তন্ন তন্ন করে দেখল, কিন্তু কাউকেই পেল না। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় সে। প্রথমটা খেয়াল করেনি অনিমেষ, তারপর আচমকা চোখ পড়তেই চমকে ওঠেও। ড্রয়িং রুমের আকার, আয়তন, আকৃতি সমস্ত কিছুই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, আর সেটা পরিষ্কার দেখতে পেল সে। তার সোফা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে একটা রাজ সিংহাসন তৈরি করেছে, আর তাতে একটা মূর্তি তৈরি হচ্ছে ধীরে ধীরে। প্রথমে পা, তারপর কোমর, তারপর বুক। গঠন সম্পূর্ণ হতেই 2 পা পিছিয়ে গেল অনিমেষ। শিরদাঁড়া দিয়ে বেয়ে গেল হিম রক্তের স্রোত। সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে ছায়ামূর্তির মুখ গঠিত হতে লাগলো। মুখ সম্পূর্ণ হলে সেই রূপ দেখে অনিমেষের চোখ ঠিকরে বেরিয়ে আসে। এই মুখ কোনো মানুষের হতেই পারে না, এতটা ভয়ঙ্কর, কুৎসিত। এ কে? অনিমেষ ভয়ে ভয়ে তাকালো মূর্তিটার মুখের দিকে। সেই ছায়ামূর্তির ভেতর থেকে বেরিয়ে আসছে একটা শব্দ। মানুষের শরীরের উপর একটা পশুর মুখ, আর সেই মুখ ডেকে যাচ্ছে তাকে। অনিমেষ, ও অনিমেষ। নিজের অজান্তেই অনিমেষ ধীর পায়ে এগিয়ে গেল সেই মূর্তির দিকে। কোনো এক অদৃশ্য শক্তি ওকে ক্রমশই টেনে নিয়ে চলেছে। দূরত্ব যখন মাত্র 5 হাত, তখন হঠাৎ থমকে দাঁড়ালো সে। আসলে অনিমেষকে দাঁড় করানো হলো। অনিমেষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর পশু চোখের দিকে। সেই ছায়ামূর্তি এইবার উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে এলো ওর দিকে। কিন্তু না, ঠিক হেঁটে নয়, বাতাসে ভেসে। অনিমেষ দেখল ছায়ামূর্তিটার শরীরটা ধোঁয়ার কুণ্ডলি দিয়ে তৈরি, যাকে স্পর্শ করার উপায় নেই। হঠাৎ অনিমেষকে চমকে দিয়ে সেই মূর্তিটা বলে উঠল, উরিত জাস্তি আরিদুহা আলান। অনিমেষ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। এ কোন ভাষা? অনিমেষ কিছুই বুঝতে পারছে না। ফের মূর্তিটা গর্জন করে উঠল, উইতিয়েদ ওমায়ান ফাকাত। তারপর আচমকা চোখের নিমেষে ছায়ামূর্তিটা উবে গেল, আর চারিদিকের পরিবেশটা দ্রুততার সাথে স্বাভাবিক হতে শুরু করল। অনিমেষে এখন হতবিমূঢ় অবস্থা। চোখের সামনে এমন বিজ্ঞান বিরোধী অলৌকিক ব্যাপার একের পর এক ঘটে যাচ্ছে, যা অনিমেষকে বিভ্রান্ত ও ভয়ার্ত করে তুলেছে। ও কিছুতেই ভেবে পাচ্ছে না কি হচ্ছে আর কেনই এসব হচ্ছে। কার কাছে গিয়ে এখন সাহায্য চাইবে? মৃত্যুর মুখে দাঁড়িয়েও
ক্ষীণ আশার আলো বড় লাগে। অনিমেষ আর কিছু না ভেবেই সোজা ফোন করল ভবতোষ বাবুকে। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ফোন তুলে নিলেন। মনে হচ্ছিল ভবতোষ বাবু অনিমেষের ফোনের জন্যই অপেক্ষা করে বসে আছেন। ভবতোষ বাবুর চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপার থেকে। হ্যাঁ অনিমেষ, বলো। অনিমেষের গলা শুকিয়ে গেছিল, জল খেতেও তার মনে নেই। সেই শুকনো গলায় কোনো রকমের শব্দ বের হয়ে এলো। আমায় বাঁচান, আমায় বাঁচান ভবতোষবাবু। ভবতোষবাবু একটুও অবাক না হয়ে অনিমেষের কথা শুনে বললেন, আমার মনে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, বুঝলে, এই বিপদ এত সহজে যাওয়ার নয়। তাও যখন তুমি ফোন করলে না, আমি ধরে নিয়েছিলাম সব ঠিক হয়ে গেছে। কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম। তুমি চিন্তা করো না, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, কেমন? ভবতোষবাবুর কথাগুলো অনিমেষ পুরোপুরিভাবে না বুঝলেও একটা ছোট আশার আলো বোধহয় দেখতে পেয়েছিল। অনিমেষের মনে হচ্ছিল ভেতরে থাকা সমস্ত ভয়, উদ্বেগ, অস্থিরতা সব ওই একটা দীর্ঘশ্বাসে ঝেড়ে ফেলে দিতে। কিন্তু না, তা মনে হয় বাস্তবে সম্ভব নয়। অনিমেষ একটু ডান দিকে ঘুরে বসতেই কোমরের কাছে একটা কিছু চাপ অনুভব করল। চোখ বন্ধ অবস্থাতেই হাতড়ে দেখল সোফার উপর, কিন্তু কিছু খুঁজে পেল না। ফের ঘুরতেই আবার চাপ অনুভব করল। অনিমেষ ভাবল, তাহলে জিনিসটা কি পকেটে আছে? অনিমেষ প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে চমকে উঠল। একটা গোল বরফের মতন ঠান্ডা বস্তু ওর পকেটে। ধীরে ধীরে পকেট থেকে বের করে আনলো জিনিসটা। যে হাতে জিনিসটা ধরেছিল সেই হাতটা থরথর করে কাঁপতে লাগলো তার। সেই আংটির টুকরো। এ কিভাবে সম্ভব? বাড়ি আসার পথে অনিমেষ ওটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার ওটা ফিরে এলো কিভাবে? এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। চমকে উঠল অনিমেষ। হাত থেকে ছিটকে পড়ে গেল টুকরো দুটো। ভয়ে ভয়ে তাকালো দরজার দিকে। কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘাম। হাতের তেলোগুলো ঘামে ভিজে গেছে। ফের কলিং বেলটা বেজে উঠল। অনিমেষ বিস্ফারিত চোখে তাকিয়ে আছে দরজার দিকে। ওর মাথায় বারবার সেই ছায়ামূর্তির কথা ভেসে আসছিল। এমন সময় ভবতোষবাবুর গম্ভীর গলার আওয়াজ শুনতে পায় সে। অনিমেষ, অনিমেষ, কি গো, শুনতে পাচ্ছ? অনিমেষ যেন ধরে প্রাণ ফিরে পেল। কোনো মতে হুমড়ি খেয়ে দৌড়ে গেল দরজার দিকে। এক ঝটকায় খুলে ফেলল দরজা। ভবতোষবাবু দাঁড়িয়ে, সেই গোল মোটা চশমা। অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি অনিমেষ, ভয় পেয়েছো নাকি? আমি ভূত নই। অনিমেষ যেন হঠাৎ সম্বিত ফিরে পায়। কোন রকমের ঢোক গিলে বলে, ও আপনি, আসুন আসুন। অনিমেষ ভবতোষবাবুকে নিয়ে গেল ড্রয়িং রুমে। সোফার সামনে পড়ে থাকা টেবিলে হঠাৎ চোখ আটকে গেল ভবতোষবাবুর। ভ্রু কুঁচকে চশমাটা চোখে ভালো করে বসিয়ে দেখার চেষ্টা করলেন। বস্তুটা স্পষ্ট হতেই চমকে উঠলেন তিনি। অনিমেষকে ডেকে জিজ্ঞেস করলেন, অনিমেষ, ওটা কি? আরে আরে, এটা এখানে কি করছে? ভবতোষবাবু অনিমেষের দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সব খুলে বলো আমাকে। অনিমেষ সব খুলে বলল, যা যা তার সাথে হয়েছে।
আপনার আসার আগে আমার হাত থেকে এটা ছিটকে পড়ে যায়। তবে তবে ওটা টেবিলের উপর এলো কিভাবে? ভবতোষবাবু শান্ত হয়ে বললেন, যে পাথর ফিরে আসতে পারে সেই পাথর কি টেবিলের উপর আসতে পারে না? প্রথমে অনিমেষ কথাটা বুঝতে না পারলেও পর মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল ওর সামনে। ভবতোষবাবু সোফায় গিয়ে বসলেন। সামনে টেবিল, আর তাতে ভেঙে দু টুকরো হয়ে যাওয়া মিশরীয় আংটি। ঠিক আংটি বললে ভুল হবে, একটা পাথরের দুটো ভাঙা অংশ। আংটিটা যে আধারের মধ্যে ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু পাথরটা হয়নি। ওটা ভেঙে দু টুকরো হয়ে গেছে মাত্র। তাও ওর শক্তি বিন্দু মাত্র কমেনি। যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে তার আগেই এই আংটি লাল হয়ে জলজল করতে থাকে। অনিমেষ ভবতোষবাবুর পাশে এসে বসল। আংটির এক টুকরো ভবতোষবাবু একদম চোখের সামনে নিয়ে বেশ খুঁটিয়ে দেখতে লাগলেন। তেমন কিছু খুঁজে না পেলেও একটা খুব সূক্ষ্ম সুতোর মতন কিছু দেখতে পেলেন, কিন্তু বুঝতে পারলেন না। ভবতোষবাবু অনিমেষের দিকে ফিরে বললেন, আচ্ছা, তোমার কাছে আতশ কাঁচ আছে? অনিমেষ সম্মতিসূচক ভাবে মাথা নাড়ল। ভবতোষবাবু বললেন, যা তো নিয়ে এসো তো। অনিমেষ খানিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো ভবতোষবাবু, আতশ কাঁচ কি হবে? ভবতোষবাবু আংটির থেকে চোখ না সরিয়েই বললেন, কাজ আছে, বোধহয় কিছু একটা সূত্র খুঁজে পেয়েছি। যাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও। অনিমেষও খানিক আশার আলো দেখতে পেয়ে দৌড়ে আতশ কাঁচ নিয়ে এসে ভবতোষবাবুর হাতে তুলে দিল। ভবতোষবাবু বেশ গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। আনুবিস। প্রথমটা অনিমেষ ঠিক বুঝতে পারল না। আরো ভালো করে বোঝার জন্য ও ভবতোষবাবুর একদম কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো ভবতোষবাবু, কিছু কি? কথা শেষ হলো না, তার আগেই ভবতোষবাবু ভয়ার্ত বিস্ফারিত দৃষ্টিতে তাকালেন অনিমেষের দিকে। অনিমেষ ভয়ে দু পা পিছিয়ে গেল। প্রায় মিনিট খানেক তাকিয়ে থাকার পর ভবতোষবাবু বললেন, অনিমেষ, সামনে কিন্তু তোমার একটা বড় বিপদ আছে। অনিমেষের বুকে ধুকপুকানি বেড়ে গেল, গলা শুকোতে শুরু করল। আপনি ঠিক কি বলতে চাইছেন ভবতোষবাবু? ভবতোষবাবুর উত্তেজনা চরমে পৌঁছেছে। তিনি টুকরো হয়ে যাওয়া পাথর দুটো টেবিলে রেখে বললেন, এই পাথরে মিশরীয় একজন দেবতার মূর্তি খোদিত আছে। অনিমেষ চমকে উঠল। ভবতোষবাবু বলে চললেন, এই দেবতা যে সে সাধারণ দেবতা নয় অনিমেষ, এই দেবতা ভয়ঙ্কর, ভয়ঙ্কর তার রূপ। তিনি যদি কারোর উপর একটু অসন্তুষ্ট হন তবে তাকে মেরে ফেলতেও তিনি দ্বিধা বোধ করেন না, আর সে মৃতদেহকে তিনি নিজে নিয়ে যান। ভবতোষবাবুর কথাগুলো অনিমেষের বিশ্বাসই হচ্ছিল না। অনিমেষ হঠাৎই প্রশ্ন করে বসে, কি নাম এই দেবতার, আর সে দেখতেই বা কেমন? ভবতোষবাবু চশমাটা তার শার্টের কানা দিয়ে ঘষে পরিষ্কার করতে করতে বললেন, আনুবিস। আনুবিস? হ্যাঁ, আনুবিস শেয়াল দেবতা, মৃত্যুর দেবতা। এই দেবতার বিশেষত্ব হলো মানুষের শরীরে শেয়ালের মুখ।
শেষের কথাগুলো শুনে অনিমেষ চমকে উঠল। ভবতোষ বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বললেন আপনি? শেয়ালের মুখ? হ্যাঁ, শেয়ালের মুখ, ভয়ঙ্কর তার তেজ। কথা শেষ হলো না ভবতোষ বাবু। অনিমেষ চেঁচিয়ে উঠে বলল, আপনি বিশ্বাস করবেন না, আমি এই দেবতাকে আগে দেখেছি। আমার সামনে তিনবার এসেছিল সে। আপনি আসার আগেও সে এসেছিল। তারপর ওদের ভাষায় কী সব আমাকে বলে গেল, আমি তার বিন্দুমাত্র বুঝতে পারিনি। আনুবিস এসেছিল? তুমি ঠিক জানো শেয়ালের মতো মুখ যার? অনিমেষ উত্তেজনায় সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, আমি তাকে দেখেছি। ভয়ঙ্কর বিভৎস রূপ তার। সে রূপ আমি কখনো ভুলতে পারবো না, কোনো দিনও না। ভবতোষ বাবু অনিমেষকে শান্ত হয়ে বসতে বললেন। অনিমেষ বসলে ভবতোষ বাবু জিজ্ঞেস করলেন, অনিমেষ, কি হয়েছে বলো, কিছু লুকিও না কিন্তু আমার কাছে। অনিমেষ ফ্রিজ থেকে জলের বোতল নিয়ে এসে জল খেয়ে ঠান্ডা হয়ে প্রথম থেকে সব কিছু বলতে শুরু করলো। যেমনভাবে ওর সাথে ঘটেছে ঘটনাগুলো ঠিক তেমনভাবে। ভবতোষ বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন অনিমেষের দিকে। আনুবিস যাওয়ার আগে, মানে হাওয়াতে মিলিয়ে যাওয়ার আগে আমায় কিছু বলে যায়, কিন্তু সে ভাষা আমি বুঝতে পারিনি। ভবতোষ বাবু কৌতূহল ভরে জানতে চাইলেন কথাগুলো। অনিমেষ ভেবেচিন্তে কয়েকটা শব্দ উদ্ধার করার চেষ্টা করল। কি যেন বলেছিল? হ্যাঁ, উর্দি জাসদি, আরিদুয়া আহাল ও উইয়েত কি, হ্যাঁ এই দুটোই কথা বলেছিল, আমার এটুকুই মনে আছে, কিন্তু এর মানে আমি বুঝে উঠতে পারিনি। ভবতোষ বাবু এবার সত্যিই ভয় পেলেন। তিনি বুঝেছিলেন এটা আরবি, আর এই কথাগুলোর অর্থ তিনি বেশ বুঝতে পারলেন যে অনিমেষের সময় ঘনিয়ে এসেছে। এদিকে অনিমেষ আর অপেক্ষা করতে না পেরে জিজ্ঞেস করল, আপনি চুপ করে থাকবেন না, প্লিজ বলুন, প্লিজ। ভবতোষ বাবুর দৃষ্টি অনিমেষের দিক থেকে সরে মেঝের দিকে গেল। তারপর শান্ত কণ্ঠে বললেন, এটা আরবি। এটার মানে তোমার দিন ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 দিন তোমার কাছে আছে। ওনার লাশ চাই, মৃতদেহ। অনিমেষ যে বাঁচার আলো দেখার কথা ভেবেছিল, আসলে ওটা ওর মৃত্যুর পরোয়ানা। অনিমেষ কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি বাঁচার কোনো উপায় নেই? ভবতোষ বাবু কিছু বলতে পারলেন না, কারণ এর উত্তর তার কাছেও অজানা। আনুবিসের একটা লাশ দরকার, ও লাশ না নিয়ে এত সহজে ছাড়বে না, এটা ভবতোষ বাবু ঠিক বুঝতে পেরেছিলেন। একসময়ের উজ্জ্বল হাসিমাখা মুখ আজ নিস্তেজ হয়ে গেছে। অনিমেষ নিজেকে ঠিকঠাক বুঝিয়ে নিচ্ছে এবার। আর কোনো দুঃখ ওর নেই, ও ওর বন্ধুকে বাঁচাতে পেরেছে। এইবার যদি মৃত্যুও আসে, ও হাসি মুখে আলিঙ্গন করবে তাকে। আর কিসের ভয়? সোফায় ওরা দুজন চুপচাপ বসে রইল। কেউ কাউকে কিছু বলতে পারল না কোনো সান্ত্বনা দিতেও, কারণ ওরা দুজনেই জানত বাঁচার উপায় নেই। বিজ্ঞান আজ কোথাও না কোথাও গিয়ে হার স্বীকার করলই। ধন্যবাদ ভবতোষ বাবু, আপনি অনেক উপকার করলেন। এবার যা হবে দেখা যাবে, আমি আর ভয় পাবো না। দেখা যাক
বিজ্ঞান জেতে নাকি অলৌকিক শক্তি? ভবতোষবাবু অনিমেষকে আশীর্বাদ করে বললেন, ভালো হবে, আমি ভালো করে দেব সব, তুমি ভেবো না। আমার তো তিন কুলে কেউ নেই, তোমরাই আমার সন্তান তুল্য। তোমাদের জন্য কিছু করতে পারলে নিজেকে শান্তি দিতে পারবো। তারপর দ্রুত বেরিয়ে গেলেন। অনিমেষ শেষের কথাগুলোর কোনো মানে খুঁজে পেল না। ও মনে মনে ভাবল, বোধ হয় উনি কষ্ট পেয়েছেন। যাই হোক, যা হবে তা দেখা যাবে। অনিমেষ পাথরটা নেওয়ার জন্য টেবিলে হাত বাড়াতেই অবাক হয়ে গেল। কোথায় গেল পাথরটা? এই তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, আবার অদৃশ্য হয়ে গেল। এ কেমন ছলনা! যাগে, যা ঘটবে তা দেখা যাবে, আর ওর কোনো ভয় নেই। সে অপেক্ষা করতে লাগলো সেই শেয়ালমুখী অতি দানবের, যার লাশ চাই, মৃতদেহ চাই। অনিমেষ হালকা হেসে সোফায় গা এলিয়ে দিল মৃত্যুর অপেক্ষায়। কয়েক মুহূর্ত কাটতে না কাটতেই হঠাৎ মোবাইলটা বেজে ওঠে ওর। টেবিল থেকে মোবাইল তুলে স্ক্রিনে লক্ষ্য না করেই ফোন রিসিভ করে বলে, হ্যালো। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। অনিমেষ একটু অবাক হয়। হ্যাঁ বলছি, আপনি কে? একটা উত্তেজনা আর ভয় মেশানো কণ্ঠস্বর শুনতে পেল সে। ডাক্তারবাবু, আপনার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আপনাকে চিনি বলেই ফোন করলাম, দয়া করে যদি একবার আসতেন। অনিমেষ প্রথমে একটু ইতস্তত করলেও দ্রুত জামা পরে বেরিয়ে গেল। নিচে নেমে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। তারপর একটু খুঁজতেই রাস্তার ডান দিকে কিছুটা দূরে অনেক লোকের জটলা দেখতে পেল। অনিমেষ দৌড় দিল, যদি লোকটিকে বাঁচানো যায়। সত্যি ডাক্তাররা এমনই হয়, নিজের মৃত্যুর পরোয়া নাকি বিন্দুমাত্র ভয় না পেয়ে এগিয়ে যায় মানুষকে বাঁচাতে। তাই হয়তো ডাক্তারকে মানুষ ভগবানের দরজা দিয়েছে। অনিমেষ ভিড় ঠেলে ভিতরে ঢুকল। একজন বয়স্ক লোক উপুর হয়ে পড়ে আছে, মাথা পেটে রক্ত বেরোচ্ছে, চশমাটা চোখের কাছেই ভেঙে গেছে। শার্টের কালারটা কেমন যেন চেনা লাগছে না। অনিমেষ হাঁটু গেড়ে বসে লোকটিকে ধীরে ধীরে সোজা করে তার কোলের উপর শোয়াতেই চিনতে পারল মানুষটাকে, ভবতোষ বাবু। অনিমেষের গলা চিরে বেরিয়ে এলো একটা আওয়াজ, ভবতোষ বাবু। অনিমেষ নাড়ি পরীক্ষা করল, গতি খুব কম। ভবতোষ বাবু একটু আঙুল নাড়লেন। অনিমেষ ছটপট করছে অদৃশ্য যন্ত্রণায়। কেন ভবতোষ বাবু, কেন? অতি কষ্টে ভবতোষ বাবু কিছু বলার চেষ্টা করছিলেন। অনিমেষ প্রথমে বুঝতে পারল না, তাই ভবতোষ বাবুর মুখের দিকে সামান্য ঝুঁকল। অস্ফুট স্বরে ভবতোষ বাবু বললেন, সে এসেছিল, নিয়ে গেছে, আর ভয় নেই আমার। কথা শেষ হলো না। ভবতোষ বাবুর নিথর হাতটা অনিমেষের মাথায় পড়ে স্থির হয়ে গেল। অনিমেষ শান্ত হয়ে ওখানেই বসে রইল। তার চোখের সামনে ঘুটঘুটে কালো অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো সেই শেয়ালমুখী ছায়ামূর্তি। ওই যে নিয়ে যাচ্ছে ভবতোষ বাবুকে। ধীরে ধীরে মিলিয়ে গেল তারা দূর দিগন্তে।
শেষ হলো আমাদের আজকের গল্প আনুবিসের খিদে। গল্প লেখক শুভম গুচ্ছাইত, গল্প পাঠে আমি সায়ন, অনিমেষ রাহুল, ডাক্তার শঙ্কর এবং চিঞ্জিত, নার্স মধুরিমা এবং শিল্পা, রাজু দীপঙ্কর, স্নেহাশিস এবং আনুবিস আমি সায়ন, ভবতোষবাবু পার্থ, স্নেহাশিসের মা সুতপা, অন্যান্য চরিত্রে দীপঙ্কর। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী শুভম গুচ্ছাইতকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে একটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।